বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনারা জানেন যে সরকার ব্যবসা, বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম অধিকতর গতিশীল করার জন্য 5 সদস্যের একটা উপদেষ্টা কমিটি করেছেন। তো উপদেষ্টা কমিটির 5 জনের মধ্যে আমরা 3 জন এখানে উপস্থিত আছি। আমাদের বাণিজ্য উপদেষ্টা এই কমিটির সদস্য, উনি কি বলে যে আমেরিকাতে ওই ট্রেড নেগোসিয়েশন শেষে দেশে ফিরছেন, সহসা ফিরবেন। আর আমাদের আরেকজন উপদেষ্টা যিনি কমিটির সদস্য, ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন, উনি সিঙ্গাপুরের সরকারি কাজে আছেন। তো এইটা আপনাদের যদিও আগ্রহ হচ্ছে এনবিআর, কিন্তু আমাদের এইটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে এটা টার্মস রেফারেন্সটা আরো ব্রডার, আমাদের যে টার্মস হয় সেটা আরো ব্রডার। তো আমরা ইতিমধ্যে 5টা বৈঠক করেছি শুল্ক ভ্যাট অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে, আয়কর অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে, জাতীয় রাজস্ব বোর্ডের সাথে, মানে অফিস হিসেবে, অ্যাসোসিয়েশন মেম্বার হিসেবে না। তারপরে জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার একটা কমিশন করা ছিল, তো তাদের সঙ্গে, এবং সবশেষে আমরা মিট করছি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে। সব ব্যবসা প্রতিনিধি ছিলেন, মাহবুব রহমান সাহেব ছিলেন, তারপর অন্যান্য বিজিএম এর প্রেসিডেন্ট ছিলেন, এমসিসিআই, যত সংস্থা আছে সবাই ছিলেন। এখন আমাদের এই কমিটির কার্যক্রমের মধ্যে আর বাকি আছে, আমরা মাঠ পর্যায়ে কার্যক্রম দেখব। আয়কর বিভাগের কার্যক্রম এবং শুল্ক ভ্যাট কার্যক্রম দেখব। তো এখন আমরা প্রতিনিধিদের যে বক্তব্য সেটা আপনাদের একটু জানাতে চাই। প্রতিনিধিদের ওই যারা শুল্ক আপনার অ্যাসোসিয়েশন, ক্যাডার অ্যাসোসিয়েশনগুলোর প্রধান বক্তব্য ছিল যে এনবিআর অটুট রাখতে হবে। তো 2 নম্বর হচ্ছে যে নতুন যে 2টা ডিভিশন হবে, রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন যে ডিভিশন, এই 2টা ডিভিশনে শুধুমাত্র তাদের ক্যাডার কর্মকর্তাদেরকে নিয়োগ করতে হবে। তারপরে তারা আরো যেটা করেছেন যে সেটা হচ্ছে তারা দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। তো এখন তারা ওই 2 বিভাগে তাদের আপত্তি নেই, এনবিআর অটুট রাখা থেকে তারা এখন আর সেই অবস্থানে নেই। এরপরে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে যে এনবিআর এর যে সঙ্গে যে আমরা সংস্কার কমিটি যেটা, তাদের বক্তব্য অভিন্ন, কারণ এখানে তো এনবিআর সংস্কার কমিটি শুধুমাত্র এনবিআর এর লোকদের নিয়েই গঠিত, যারা এনবিআর এর আগে চেয়ারম্যান ছিলেন কিংবা এনবিআর এর আগে মেম্বার ছিলেন, তাদের বক্তব্য অ্যাসোসিয়েশন, ক্যাডার অ্যাসোসিয়েশনের থেকে অভিন্ন। এরপরে ব্যবসায়ীরা বলছেন যে এই 2 মাস ব্যাপী ফলে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে, এবং তারা এটাও জানিয়েছেন যে তারা এই প্রতিনিয়ত এনবিআর এবং এনবিআর আয়কর এবং এই যে শুল্ক ভ্যাট কর্মকর্তাদের হয়রানির শিকার। তারা সরকারের যে সংস্কার কার্যক্রম, ব্যবসায়ীরা বলছে তাদের পূর্ণ সমর্থন আছে এই সংস্কার কার্যক্রমের প্রতি। তারা আমাদেরকে আরেকটা অনুরোধ করেছেন যে স্বাস্থ্যের ক্ষেত্রে একটা, ওই আপনারা জানেন যে এনবিআর এর কিছু কর্মকর্তাদেরকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে, কাজকে সাসপেন্ড করা হয়েছে, কিছু কর্মকর্তাকে দুদক তারা ইনভেস্টিগেট করতেছে। তো এগুলোর ব্যাপারে ওনারা বলছেন যে এগুলো ঠিকই আছে, কিন্তু ওনারা বলছেন যে এগুলোর ব্যাপারে ধীর গতি অবলম্বন করা যাবে। এখন হচ্ছে যে সমস্যাটার সূত্রপাত আমরা দেখলাম যে সমস্যাটার সূত্রপাত কোথায়। সমস্যাটার সূত্রপাত হচ্ছে যে বিসিএস প্রশাসন কাডারের সঙ্গে অন্যান্য কাডারের যে বিরোধ, এবং এটা ওই যে শুল্ক আপনার এটা একটা পুরনো বিরোধ। আপনারা জানেন যে ওদের আরেকটা 24 কাডার না কত মিলে একটা ওদের আরেকটা অ্যাসোসিয়েশন আছে। তো এইটা হচ্ছে মূল কারণ। তো এইটা এখন বললেন যে এটা তো ছিলই, তো হঠাৎ এটা কেন, মানে ওই অধ্যাদেশটাকে কেন্দ্র করে এটা হলো কেন?
তো এইটা হয়েছে, আমরা দেখলাম যে এখানে দুটো কারণ। এখানে দেখা গেল যে এই অধ্যাদেশটাতে কিছু মৌলিক ত্রুটি আছে। তো এখানে কিছুটা আমরা বলবো যে চতুরতার আশ্রয় নেয় আছে এটা যারা করছে, যারা এই অধ্যাদেশ প্রণয়ন করছে তারা। যেমন ধরেন রাজস্ব নীতি বিভাগের যে সচিব হবে তাকে বলছে সরকার উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কোনো সরকারি কর্মকর্তাকে রাজস্ব নীতি বিভাগের সচিব পদে নিয়োগ করবে। এখন উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কে? আবুল বারাকা নাকি কে? এতে যে কোনো লোককে আপনি সচিব করতে পারবেন। এইটা একটা সমস্যা। একই সমস্যা আছে, সেটা হচ্ছে এই যে এই একই অধ্যাদেশের 7-3 ইয়েতে সরকার রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতা রয়েছে। তা আপনি এটা বলছেন যে এখানে তো এটা তো ভূমি রাজস্বের কথা তো এখানে বলা হয়নি, কিংবা পাসপোর্ট ফির কথা তো এখানে বলা হয়নি, অন্যান্য রাজস্বের কথা তো এখানে বলা হয়নি। এখানে তো একটা নির্দিষ্ট শুল্ক, ভ্যাট ও আয়করের কথা বলা হয়েছে। তো এই জন্য এইসব কতগুলো এই অধ্যাদেশে কতগুলো সমস্যা আমরা কমিটি চিন্তিত করেছি। তো এগুলো আমরা এগুলো আমরা তো একটা পরামর্শ কমিটি, আমরা পরামর্শ দেবো যে এগুলোকে ইয়ে করে। এরপরে যেটা হচ্ছে যে এরপর হচ্ছে আন্দোলন সম্পর্কে। এটা প্রথমে একটা নিরীহ আন্দোলন, একটা আপনি বলছেন যে ব্যবসায়ীদের হিউজ ক্ষতি হয়েছে, এটা তো নিরূপণ করা হয়েছে কিনা, পাশাপাশি হলো বন্দরের যে ড্যামারেজ আসে, 3 দিনের তো নিশ্চয়ই ড্যামারেজ আসে, এটার ব্যাপারে কোনো ব্যবস্থা নেই? না, এটা আমাদের ওই যে শিপিং উপদেষ্টা জন্য আমাদের কমিটির মেম্বার, উনি এটা সদস্য বিদেশ শাখা করছেন, উনি এগুলো দেখতেছেন এবং করতেছেন। আর একটা হচ্ছে যে ওই যে ক্ষয়ক্ষতি যেটা নিরূপণে, যেটা ড্যামেজটা স্পেসিফিক, এটা ওই শিপিং মিনিস্ট্রি উনি দেখতেছেন, শিপিং উপদেষ্টা। কিন্তু ওই যে ক্ষয়ক্ষতি হচ্ছে কি, এটা একটু ডিফিকাল্ট, এটা অ্যাসেস করা ডিফিকাল্ট। বাট এগেইন এগুলো কতগুলো কাজ আছে যেগুলো অর্থ মন্ত্রণালয়ের কাজ, যেগুলো আমাদের কাজ। আমাদের শুধুমাত্র যে এই যে সমস্যাটা, এটা যাতে আর না হয়, ভবিষ্যতে যাতে কেউ এই ধরনের দুঃসাহস না করে, এই ধরনের মানে সরকারের যে কোনো প্রতিষ্ঠান, শুধু কি বলে জাতীয় রাজস্ব বোর্ড বলে না, সরকারের কোনো প্রতিষ্ঠান যাতে সরকারকে এইভাবে বিব্রত না করে, ব্যবসায়ের বাণিজ্যকে এইভাবে ক্ষতিগ্রস্ত না করে, শিল্পকে যাতে এইভাবে ক্ষতিগ্রস্ত না করে, এটাই আমাদের দেখার কাজ ছিল। ইউএসটিআর এর সাথে যে আলোচনা হচ্ছে, সেখানে যে স্টেক হোল্ডারদেরকে নিয়ে সিদ্ধান্ত হচ্ছে, তাদের কোনো মতামত আপনারা নিচ্ছেন কিনা? আমরা বারবার বলছে তারা অন্ধকারে আছে। না, আমরা অ্যাকচুয়ালি অন্ধকারই আছে, এই কথাটা মোটেই ঠিক না। অ্যাকচুয়ালি এই যে গত বৃহস্পতিবারই বলতে না, আমরা সব চেম্বারের সব সদস্যদের সঙ্গে, মাহবুবুর রহমান সাহেব, একে আজাদ, আনোয়ারুল আলম চৌধুরী, কামরান রহমান, মোহাম্মদ হাসান খান, বিজিবির প্রেসিডেন্ট, নাসির হোসেন, সিমিন রহমান, তাসকিন আহমেদ, তপন চৌধুরী, আমরা সবার সঙ্গে। ওই জন্য যে আছেন, তার একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ব্যবসায়ী হিসেবে সভাপতি আপনি উদ্বিগ্ন, কিন্তু এটা আমরা আপনাদের মাধ্যমে এটা আশ্বস্ত করতে চাই, আমি এই আলোচনার অংশ না। এই যে ট্রেড নেগোসিয়েশন, আমি কিংবা আমার এই কমিটির সদস্যদের মধ্যে, কিন্তু আমি যেটা জানি সেটা আপনাদের মধ্যে, সেটা হচ্ছে এখানে 3টা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, কারণ এই যে এটা যদিও বলা হচ্ছে এটা বাণিজ্য আলোচনা, এটা আসলে বাণিজ্য আলোচনা থেকে আরো ব্যাপক। এইটা ওদের ইউএসএ, আমেরিকা তাদের সিকিউরিটি ইন্টারেস্ট, নিরাপত্তা সেটাও কিন্তু এটার মাধ্যমে অ্যাচিভ হতে দেয়, এবং সেটা করার জন্য তার একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট বলছে যে আমাদের ওই এটি পরে। আর যদিও আমরা সবাই ট্যারিফ নিয়ে কথা হচ্ছে, আসলে কিন্তু ট্যারিফ পরে, আগে হচ্ছে যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। তো ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের কাজে এই যে আমাদের বাণিজ্য উপদেষ্টা ছিলেন, বলে ওয়াশিংটন ছিলেন, এবং আমাদের অফিসাররা ছিল, এবং ঢাকা থেকেও আমাদের কি বলে যে
নিরাপত্তা উপদেষ্টা এবং আমাদের আইসিটি উপদেষ্টা, আইসিটি স্পেশালিস্ট ওনারা তো এই ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং এগুলো আর সামান্য হয়তো কিছুটা বাকি আছে, এগুলো প্রপোজাল দেওয়া আছে, সেগুলোর ব্যাপারে ফিডব্যাক। এরপরে হবে যে ওই যে ট্যারিফ অফার, যে মানে ওদেরকে ওরা কি ট্যারিফের ব্যাপারে কি চায়, মানে ট্যারিফ মানে কিন্তু শুধু ট্যারিফ অশুল্ক বাধা, যেটা নন ট্যারিফ ব্যারিয়ার্সের ব্যাপারে ওরা কি চায় ওরা আমাদের জানাবে, আমরা ওদেরকে কি দিতে পারবো এটা জানাবে। এইটা একটা এটা হবে, এখন হবে এই আলোচনাটা এখন শুরু হবে। আরেকটা হচ্ছে যে যেটা হচ্ছে যে এটা শুধু ট্রেড না, যেটা বললাম আগে, এটা ওদের কতগুলো কৌশলগত অবজেক্টিভস আছে, এই যে অন্য দেশের সঙ্গে আপনার কিভাবে সম্পর্ক করেন, এই যে কান্ট্রি স্পেসিফিক অ্যাডজাস্টমেন্ট অফ পলিসি, তো সেই সব আলোচনাগুলো এখন সামনের দিনে হবে। এবং আমরা এইসব আলোচনায় যারা ছিলেন তারা আমাদের আশ্বস্ত করেছেন যে এই যে অগাস্টের যে 1 তারিখের যে সময়সীমা আছে তার মধ্যেই এটা এই হবে, আলোচনা শেষ করবেন এবং তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণের জন্য। আপনি জানাবেন পরে 7 দিনের পর আপনাকে চাকরিতে মিলে ফেলতে। তো কিন্তু যেটা পার্থক্য সেটা হচ্ছে চতুর্থ একটা মূল ইস্যু না, মূল ইস্যুটা হচ্ছে যে এরপরে সেখানে একটা উপদেষ্টা কমিটি করা আছে, যেখানে আমি সদস্য ছিলাম, আমি আসিফ আর মোটিভেশন। কিন্তু আমরা যেই মুহূর্তে তাদের সঙ্গে বসলাম তার সব কর্মসূচি হয়ে গেছে। আপনি দেখছেন না সচিবালয়ে স্লোগান হয়েছে, দেখছেন না, কিন্তু সাথে সাথেই হয়েছে। তো এই যে এনবিআর এর যে সমস্যা সেটা না, তারা সেই দাবি জানাতে পারেন, তারা করতে পারেন, কিন্তু 2 মাস ধরে কি বলে যে বন্দরকে হোস্টেজ রেখে ইকোনমিকে হোস্টেজ রেখে করতে পারেন না। এটাই হচ্ছে মূল ইস্যু। কারণ বুঝতে হবে যে আপনার আমি আগে জায়গায় বলছি, আমরা সবাই খুব ক্ষমতাহীন মানুষ। এই যে আমি উপদেষ্টা কিংবা জনক উপদেষ্টা কিংবা উপদেষ্টা কিংবা খুবই ক্ষমতাহীন। ক্ষমতা হচ্ছে মানুষের, ক্ষমতা হচ্ছে জনগণের। তো সুতরাং তাদের স্বার্থ বিঘ্নিত করলে এটা কেউ করতে পারে না, আমি পারি না, কেউ পারে না, ইন্ডিয়া পারে না, কোনো সরকারি কাম করতে পারে না। তো সুতরাং সেটাই ওদের যেটা হয়েছে, বড় হয়েছে, কার প্ররোচনা কিভাবে করছে আমরা সেটা জানি না, সেটা আমরা জানতেও চাই না। কিন্তু সেটাই হচ্ছে সমস্যা, যে সব কিন্তু জিম্মি করা যাবে না, অর্থনীতি তো জিম্মি করা যাবে না, সরকারকে তো জিম্মি করা যাবে না, ব্যবসা বাণিজ্যগুলো জিম্মি করা যাবে না। না না, কিন্তু এটা হয় না, এটা হয় না, আমরা তো এটা সেফ জিম্মি করে লাভটা কি হয়েছে বলেন আপনি, জিম্মি করে লাভটা কি হয়েছে? সে সরকার এই ব্যাংক ক্ষতিগ্রস্ত করা হয়েছে, কিন্তু তারা কি লাভবান হয়েছে? আপনারাই তো বলছেন এনবিআর এর অমুকের বিরুদ্ধে গেছে, কেউ তো লাভবান হয়। এটাতে নো উইন গেম, ইটস নো উইন গেম। আপনি ভুল করেন না, আপনি কোনো একটা রিপোর্টে ভুল ছিল না স্যার। আপনাদের আপনি বলেছেন আমাদের সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতার জন্য পরপর 2টা বড় বড় আন্দোলন হলো আমরা দেখলাম সচিবালয় এনবিআর এবং অতীত আরো 2-1বার এরকম। কিন্তু আমরা তো সংশোধন করেছি, আমাদের তো যেটা আপনারা আরো সতর্ক হবেন কিনা, বা অবশ্যই সতর্ক। এরকম ভুল আমরা এরকম এটা যেটা বললাম সেটা হচ্ছে যে আমাদের শক্তিটাই হচ্ছে এটা, যে আমরা সংশোধন করতে রাজি আছি। আমরা কিন্তু গো ধরে বসে নাই যে না এটা টেক ইট অর লিভ ইট, এটা আমরা একটা যুক্তিসঙ্গত, এটাই তো, এই জন্যই তো আরো এটা দুর্ভাগ্যজনক যে আমাদের শুনতে রেখেছে। বাংলাদেশ এলএনজি আনবে বা তুলা আনবে, এটাতে কোনো আলোচনা হয়েছে কিনা? এগুলো এমনি ব্রডলি আলোচনা হয়েছে, কিন্তু এগুলো আরো স্পেসিফিক আলোচনা। আমরা জানি তো এক্সিলেন্ট থেকে আমরা অলরেডি এগুলো তো আমরা অলরেডি আনতেছি। আমরা এনার্জি ইম্পোর্ট করি, করি, তারপরে শেভরন থেকে নেই, এগুলো আছে। কিন্তু ওইটা স্পেসিফিক্যালি ওরা কি চায় সেটা জানতে হবে, আমরা কি করতে পারি সেটা। এগেন এই প্রশ্নগুলো ওই যে চলে আসবে। আপনি বলছেন যে ব্যবসায়ীদের হিউজ ক্ষতি হয়েছে,
এটা তো নিরূপণ করা হয়েছে কিনা, পাশাপাশি হলো বন্দরের যে ড্যামারেজ আসে এই 3 দিনের তিনি ড্যামারেজ আসে এটার ব্যাপারে কোনো ব্যবস্থা না, নেই। এটা আমাদের ওই যে শিপিং উপদেষ্টা জন্য আমাদের কমিটির মেম্বার, উনি এটা সদস্য বিদেশ শাখা করছেন, উনি এগুলো দেখতেছেন এবং এটা করতেছেন। আর একটা হচ্ছে যে ওই যে ক্ষয়ক্ষতি যেটা নিরূপণ, যেটা ড্যামেজটা স্পেসিফিক, এটা ওই শিপিং মিনিস্ট্রি উনি দেখতেছেন, শিপিং উপদেষ্টা। কিন্তু ওই যে ক্ষয়ক্ষতি হচ্ছে কি এটা একটু ডিফিকাল্ট, এটা অ্যাসেস করা ডিফিকাল্ট, বাট এগেইন এগুলো কতগুলো কাজ আছে যেগুলো অর্থ মন্ত্রণালয়ের কাজ, যেগুলো আমাদের কাজ। আমাদের শুধুমাত্র যে এই যে সমস্যাটা এটা যাতে আর না হয়, ভবিষ্যতে যাতে কেউ এই ধরনের দুঃসাহস না করে, এই ধরনের মানে সরকারের যে কোনো প্রতিষ্ঠান, শুধু কি বলে জাতীয় রাজস্ব বোর্ড বলে না, সরকারের কোনো প্রতিষ্ঠান যাতে সরকারকে এইভাবে বিব্রত না করে, ব্যবসায় বাণিজ্যকে এইভাবে ক্ষতিগ্রস্ত না করে, শিল্পকে যাতে এইভাবে ক্ষতিগ্রস্ত না করে, এটাই আমাদের দেখার কাজ ছিল। সেকেন্ড কোশ্চেনটা ছিল ইউএসটিআর এর সাথে যে আলোচনা হচ্ছে সেখানে যে স্টেক হোল্ডারদের কি সিদ্ধান্ত হচ্ছে তাদের কোনো মতামত আপনারা নিচ্ছেন কিনা? তারপরে বলছে তারা অন্ধকারে আছে। না, আমরা অ্যাকচুয়ালি অন্ধকারই আছে, এই কথাটা মোটেই ঠিক না। অ্যাকচুয়ালি এই যে গত বৃহস্পতিবার, তাই না, আমরা সব চেম্বারের সব সদস্যদের সঙ্গে, মাহবুবুর রহমান সাহেব, একে আজাদ, আনোয়ারুল আলম চৌধুরী, কামরান রহমান, মোহাম্মদ হাসান খান, বিজিবির প্রেসিডেন্ট, নাসির হোসেন, সিমিন রহমান, তাসকিন আহমেদ, তপন চৌধুরী, সৈয়দ আমরা সবার সঙ্গে। ওই জন্য যে আছেন তার একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ব্যবসায়ী হিসেবে সভাপতি আপনি উদ্বিগ্ন, কিন্তু এটা আমরা আপনাদের মাধ্যমে এটা আশ্বস্ত করতে চাই, আমি এই আলোচনার অংশ না। এই যে ট্রেড নেগোসিয়েশন আমি কিংবা আমার এই কমিটির সদস্যদের মধ্যে, কিন্তু আমি যেটা জানি সেটা আপনাদের মধ্যে, সেটা হচ্ছে এখানে 3টা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, কারণ এই যে এটা যদিও বলা হচ্ছে এটা বাণিজ্য আলোচনা, এটা আসলে বাণিজ্য আলোচনা থেকে আরো ব্যাপক। এটা ওদের ইউএসএ, আমেরিকা তাদের সিকিউরিটি ইন্টারেস্ট, নিরাপত্তা সেটাও কিন্তু এটার মাধ্যমে অ্যাচিভ করতে দেয়, এবং সেটা করার জন্য তার একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট বলছে যে আমাদের ওই এটি পরে। আর যদিও আমরা সবাই ট্যারিফ নিয়ে কথা হচ্ছে, আসলে কিন্তু ট্যারিফ পরে, আগে হচ্ছে যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। তো ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের কাজে এই যে আমাদের বাণিজ্য উপদেষ্টা ইয়েতে ছিলেন, ওয়াশিংটন ছিলেন, এবং আমাদের অফিসাররা ছিল, এবং ঢাকা থেকেও আমাদের কি বলে যে নিরাপত্তা উপদেষ্টা এবং আমাদের আইসিটি উপদেষ্টা, আইসিটি স্পেশালিস্ট ওনারা। তো এই ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, এবং এগুলো আর সামান্য হয়তো কিছুটা বাকি আছে, এগুলো প্রপোজাল দেওয়া হচ্ছে, সেগুলোর ব্যাপারে ফিডব্যাক। এরপরে হবে যে ওই যে ট্যারিফ অফার, যে মানে ওদেরকে ওরা কি ট্যারিফের ব্যাপারে কি চায়, মানে ট্যারিফ মানে কিন্তু শুধু ট্যারিফ অশুল্ক বাধা, যেটা নন ট্যারিফ ব্যারিয়ার্সের ব্যাপারে ওরা কি চায়, ওরা আমাদের জানাবে, আমরা ওদেরকে কি দিতে পারবো, এটা জানতে। এইটা একটা এটা হবে এখন, এই আলোচনাটা এখন শুরু হবে। আরেকটা হচ্ছে যে যেটা হচ্ছে যে এটা শুধু ট্রেড না, যেটা বললাম আগে, এটা ওদের কতগুলো কৌশলগত অবজেক্টিভস আছে, এই যে অন্য দেশের সঙ্গে আপনার কিভাবে সম্পর্ক করেন, এই যে কান্ট্রি স্পেসিফিক অ্যাডজাস্টমেন্ট অফ পলিসি। তো সেই সব আলোচনাগুলো এখন সামনের দিনে হবে, এবং আমরা এইসব আলোচনায় যারা ছিলেন তারা আমাদের আশ্বস্ত করেছেন যে এই যে অগস্টের যে 1 তারিখের যে সময়সীমা আছে তার মধ্যেই এটা এই হবে, আলোচনা শেষ করবেন, এবং তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণের জন্য। দুই প্রতিষ্ঠানে ওই যে কি বলে যে প্রশাসন কার্ডের খবরদারি, এটাও ওরা বলছে যে সব লোক আমাদের এটা গ্রহণযোগ্য না, আবার এই উচিলায় প্রশাসন কার্ডের যে খবরদারি, সেটাও আমরা মনে করি এটা গ্রহণযোগ্য নয়। তাহলে কি করতে হবে? তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে
এই যে নতুন দুইটা বিভাগ হবে, রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন, এই দুইটা বিভাগের যে সচিব কি হবে এই জন্য একটা নীতিমালা করতে হবে। এই 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 যোগ্যতা থাকবে, এই যোগ্যতা থাকতে হবে, কারণ ওই কাজটা তো চালাতে হবে, ওই ডিভিশন তো রাজস্ব কার্যক্রম তো চালাতে হবে, সেই জন্য একটা নীতিমালা করতে হবে। শুধু সচিব না, এটার ঊর্ধ্বতন যে পদগুলো সেগুলোতে নিয়োগের জন্য একটা নীতিমালা করতে হবে, যাতে যাতে এই রাজস্ব আহরণ কার্যক্রমটা আরো বেগবান হয়। আপনারা জানেন যে আমাদের কর রাজস্বের অনুপাত অত্যন্ত কম, এটা বাড়ে, গ্রাহক সেবা ইয়ে হয়, এবং এই যে হয়রানি, বন্দরে কন্টেইনার জব, এগুলো যেটা আমরা পরিহার করতে পারি। তো এরপরে হচ্ছে যে আমরা ফিল্ড ভিজিট করবো, যেটা বললাম যে ফিল্ড ভিজিটের পর আমরা এটা একটা সম্পর্কে একটা রিপোর্ট দেবো। আপা আপনি কিছু অ্যাড করবেন?